সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অংশ নিয়ে এসেছি। আজকে যে চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এটি ক্লাস 10, 11, 12 কলেজেও এই চ্যাপ্টারটি কিন্তু রয়েছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন রকম পরীক্ষাতে, শুধু চাকরির পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে দেখবে। চ্যাপ্টারটিতে আমরা ছবি সহকারে জিনিসগুলিকে বোঝানোর চেষ্টা করেছি এবং সেই সাথে সাথে লাস্টে তোমাদের জন্য রয়েছে কিছু সাজেশন, যা মাধ্যমিক পরীক্ষা 2026-এ কিন্তু অবশ্যই এখান থেকেই প্রশ্ন আসবে, লিখে নাও। চলো তবে আমরা আজকে শুরু করি। আজকে যে আমরা চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। দেখো, প্রথমেই বলি, পৃথিবীতে বর্জ্য বলে কোনো কথা নেই। বর্জ্য এমন একটা শব্দ যেটা আমি ব্যবহার করতে পারি না বলে ফেলে দিই, বা আমরা ব্যবহার করতে জানি না বলে সেটাকে ফেলে দেওয়া হয়, সেটাকে আমরা বর্জ্য বলি। কিন্তু প্রকৃতির ভাষায় বর্জ্য বলে কিচ্ছু হয় না, সব কিছুকে আবার আমরা রিইউজ করতে পারি। ঠিক আছে, চলো একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই। একটা বিজ্ঞানী, সে কি করেছিল, তিনি একটা জারের মধ্যে, কাঁচের জারের মধ্যে কিছু প্ল্যান্ট রেখে দিয়েছিলেন। এটা প্রায় 20 বছর 30 বছর হয়ে গেছে। এখানে পোকামাকড় এসেছে, গাছ হয়েছে, বড় হয়েছে, মারা গেছে, মাটিতে মিশে গেছে, কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবর্জনা তৈরি হয়নি। ঠিক এরকমই একটা ক্ষেত্র বা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের পৃথিবী। তাই পৃথিবীর বাইরের থেকে কোনো কিছু আসার নেই। তাহলে পৃথিবীতে গাছগাছালি আছে, সেখানেও সব কিছু জন্ম হয়, বৃদ্ধি হয়, আবার মারা যায়, মাটিতে মিশে যায়। তাহলে এই আবর্জনা আসলো কোথা থেকে? আবর্জনা এসছে মানুষের তৈরি কিছু উপাদান, যা নষ্ট হতে সময় লাগে অনেক বেশি। যখন সেটারই ব্যবহারকারী উপাদানগুলো আমরা এত বেশি ব্যবহার করে ফেলেছি এবং যে যত্র তত্র ফেলেছি, যার জন্য তৈরি হয়েছে একটা নতুন শব্দ, যাকে বলি আমরা বর্জ্য। তাহলে প্রকৃতির ভাষায় কোনো কিছুই কিন্তু বর্জ্য নয়। দেখো, কলার যে উপরের অংশটা আছে, যেটাকে আমরা চোকলা বলি, এবারে কলাটাকে আমরা খেয়ে নিলাম, বাকিটা অংশ ফেলে দিলাম, কিন্তু সেটাকে আমার কাছে বর্জ্য। কিন্তু প্রকৃতির ভাষায় কিন্তু একটা যখন গরু গিয়ে খেয়ে নেবে, সেটাকে ছাগল গিয়ে খেয়ে নেবে, বাঁদর গিয়ে খেয়ে নেবে, তখন সেটা কিন্তু তার কাজে লেগে গেল। তাহলে প্রকৃতির ভাষায় সেটা কিন্তু বর্জ্য নয়, কারণ সেটা আবার রিইউজ হচ্ছে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা জিনিসকে আবার ব্যবহারের উপযোগী করে তুলি, তাহলে কিন্তু বর্জ্য নামক বিষয়টা আমাদের প্রকৃতি থেকে চলে যাবে। চলো আমরা পাঠ্য পুস্তকের অংশে চলে আসি। তাহলে বর্জ্য কাকে বলছে? আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করি, সেটা বাড়িতে হতে পারে, বাইরে হতে পারে, কলকারখানা হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেই সমস্ত উপাদানগুলো যেগুলো আমরা আর ব্যবহার করি না, সেই সমস্ত উপাদানগুলোকে, যেগুলোকে আমাদের মনে হয় যে এগুলো আর ব্যবহারের উপযোগী নয়, তখন সেগুলোকে আমরা ফেলে দিই। সেই উপাদানগুলোকেই বলা হয় বর্জ্য পদার্থ। আচ্ছা, এবারে চলে আসি, বর্জ্য পদার্থ কত প্রকারের হয় সেটাও আমাদের দেখতে হবে। না, বর্জ্য পদার্থ দেখো এখানটায় অনেক প্রকারের হতে পারে। আমরা একে একে করে দেখি বর্জ্য পদার্থ কয় প্রকারের হয়। দেখো, আমাদের এখানে কঠিন বর্জ্য হতে পারে, তরল বর্জ্য হতে পারে, গ্যাসীয় বর্জ্য হতে পারে। কঠিন বর্জ্য যেমন উদাহরণ দেখে নিই আমরা, যেমন শিল্পক্ষেত্রে নির্মাণ কার্যের সময় যে সমস্ত উপাদানগুলো চলে আসে, যেমন লোহা এর টুকরো, তাই না, সিমেন্টের বস্তা, পাথরের টুকরোগুলো, সেই সমস্ত উপাদানগুলো কি হয়ে যায় না কঠিন বর্জ্য। বর্তমানে প্লাস্টিক, কাঁচ, যেগুলো আমরা ব্যবহার করি না, মাটিতে ফেলে দিই, সেগুলো হয়ে যাচ্ছে কঠিন বর্জ্য। কিছু আছে তরল বর্জ্য। তরল বর্জ্য কি? যেমন গৃহস্থালী থেকে বের হয়, ড্রেন বা বাথরুম থেকে বের হয়, সেই সমস্ত উপাদানগুলো কিন্তু তরল বর্জ্য। যেমন আমরা বাড়িতে কাপড় কাচি, ডিটারজেন্ট ব্যবহার করি, কাপড়ের নোংরা ময়লাগুলো জলের সাথে মিশে গিয়ে, ডিটারজেন্টের সাথে মিশে গিয়ে সেটা ড্রেন হয়ে নদীতে গিয়ে কিন্তু পড়ে যায়, তারপরে নদী থেকে আবার সমুদ্রে। তাহলে এই জল তা কিন্তু খুব ভালো নয়, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই অনুপযোগী, দূষিত উপাদান। তাহলে সেটাকে বলছে কি তরল বর্জ্য। এছাড়া রয়েছে গ্যাসীয় বর্জ্য।
তোমরা জানো কলকারখানার ধোঁয়া, যানবাহন, এই সমস্ত এর ফলে কি হয়, বায়ু দূষিত হয়। তাহলে এই যে গ্যাসীয় উপাদানগুলো, সেই উপাদানগুলো কোথা থেকে বের হচ্ছে, কলকারখানা থেকে বের হচ্ছে, গাড়ির থেকে বের হচ্ছে। আমরা বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি ব্যবহার করে থাকি, সেখানে ব্যবহার হয় পেট্রোল, ডিজেল, তাই না? এছাড়া আমরা কলকারখানায় কয়লা ব্যবহার করে থাকি, সেখান থেকে যে দূষিত উপাদান, দূষিত ধোঁয়া বের হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করে থাকে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের গ্যাসীয় বর্জ্য। শুধু কি তাই না, আরো বিভিন্ন ধরনের গ্যাসীয় বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ রয়েছে, যেমন বিষহীন বর্জ্য এবং কিছু রয়েছে বিষাক্ত বর্জ্য। বিষহীন বর্জ্য কি, যেগুলো আমাদের কৃষিজ বর্জ্য বা গৃহস্থালী থেকে যেগুলো সবজির খোসা যেগুলো বের হয়, সেগুলো পরিবেশের মধ্যে পড়ে থাকলে কিছুক্ষণ পরে সেটা নিজে নিজেই পচে যায় বা গরু বা ছাগল বা গৃহপালিত পশুগুলো খেয়ে নেয়। তাহলে সেগুলোকে বলা হয় বিষহীন বর্জ্য। কিন্তু যখন পড়ে থাকে তখন জায়গাটাকে নোংরা নোংরা মনে হয়। আচ্ছা, এরপরে চলে আসি বিষাক্ত বর্জ্য। কিন্তু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো কলকারখানা বা গৃহ বা চিকিৎসা ক্ষেত্র থেকে বের হয়, এগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যাসবেস্টস, এই সমস্ত উপাদানগুলো দেখো, যেমন চিকিৎসা ক্ষেত্রে তোমরা সিরিঞ্জ বা সুই ব্যবহার করি, তাই না? বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করি, সেগুলো আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু খুবই ভয়ানক। তাহলে সেগুলোকে বলা হচ্ছে বিষাক্ত বর্জ্য। এছাড়া দেখো পারদ, সীসা, ক্যাডমিয়াম, এগুলো হচ্ছে আমাদের বিষাক্ত বর্জ্য। তাহলে আমরা দেখলাম বর্জ্য পদার্থ তিন প্রকার, একটা কঠিন, তরল, গ্যাসীয়, আরেকটা হচ্ছে বিষহীন, আরেকটা হচ্ছে বিষাক্ত। এবারে চলে আসি বর্জ্য পদার্থের উৎস। ঠিক কত জায়গার থেকে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেটাও একটু দেখে নেওয়া দরকার, তাই না? চলো আমরা দেখে নিই। তাহলে বর্জ্যের অনেকগুলো উৎস থাকতে পারে, যেমন গৃহস্থালীর বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। দেখো, শুধু এই কয়েকটাই বর্জ্য এর উৎস নয়, এছাড়া আরো অনেক আছে, কিন্তু মোটামুটি বেশিরভাগ বর্জ্য যেই সমস্ত জায়গা থেকে উৎপাদন হয় বা উৎপাদিত হয়, সেই সমস্ত জায়গাগুলিকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে। চলো, গৃহস্থালীর বর্জ্য আমরা জানি যে যেমন খোসা, বিভিন্ন সবজির খোসাগুলো রয়েছে, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, আমরা একে একে করে আলোচনা করব। চলো চলে আসি আমাদের গৃহস্থালীর বর্জ্য। গৃহস্থালীর বর্জ্য কি, দেখো আমাদের প্রতিদিন যে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য গ্রহণের সময় বেশ কিছু উচ্ছিষ্ট বেরিয়ে আসে, সেগুলোকে বলা হয় কি গৃহস্থালীর বর্জ্য। যেমন দেখো তোমরা, আমাদের ঘরের থেকে শাকসবজি বা ফলের অবশিষ্টাংশ বেরিয়ে আসতে পারে, এছাড়া কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিকের প্যাকেট, পুরনো লোহার জিনিসপত্র চলে আসতে পারে, রান্নাঘর বা বাথরুমের নোংরা জল, সাবান জল, এগুলোকে আমরা বলছি গৃহস্থালীর বর্জ্য। একদমই ইজি, খুব কঠিন নয়, তোমরা সকলেই দেখতে পারো। আচ্ছা, এছাড়া দেখো এই এই যে উপাদানগুলো রয়েছে যেগুলো গৃহস্থালীর বর্জ্য, সেই বর্জ্যগুলোর মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় যে 9% ধাতব উপাদান থাকে, তার মধ্যে রয়েছে 21% ধুলো ও ময়লা, তাছাড়া 30% কাগজ এবং 23% শাকসবজি। তাহলে এই সমস্ত ভাবে আমরা কিন্তু এই নোংরাগুলোকে, যেগুলো বাড়ির থেকে বেরিয়ে আসে, তাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, যে আমাদের বাড়ি থেকে কতটা পরিমাণ উপাদান জৈব বর্জ্য, পরে আমরা আসবো দেখব। যেমন এখানে দেখো 23% শাকসবজি খোসা বের হয়, তার মানে বাড়ির থেকে কত পার্সেন্ট, 23%। আমরা এই 23%কে কিন্তু বাড়িতে রিইউজ করতে পারি, কোনো এক জায়গায় গর্ত করে আমরা সেটিকে আমরা কিন্তু জৈব সারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তার জন্য আমরা আরো ভালোভাবে এই বাড়ির থেকে বেরিয়ে আসা যে বাড়ির থেকে বেরিয়ে আসা যে বর্জ্য পদার্থ, তাকে আমরা কিন্তু ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারি, যার জন্য এই ক্যালকুলেশনটা। নেক্সট চলে আসি পৌরসভার বর্জ্য। তাহলে পৌরসভার বর্জ্য কাকে বলছে না, যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেই উপাদানগুলো আমাদের পৌরসভা থেকে বেরিয়ে আসে বা নগর থেকে বেরিয়ে আসে। যেমন দেখো এখানটায় পলিথিনের প্যাকেট হতে পারে, প্লাস্টিক, ধাতব ক্যান, এই সমস্ত বর্জ্যগুলো কিন্তু পৌরসভা বা নগর থেকে বেরিয়ে আসে। তাহলে পরে এই সমস্ত উপাদানগুলো আমাদের শহরে বা গ্রামে বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় এই সমস্ত উপাদানগুলো যে বের হয়, এগুলো কিন্তু আমাদের পৌরসভা বা নগরের বর্জ্য পদার্থ আমরা বলতে পারি। নেক্সট চলে আসি কৃষিজ বর্জ্য।
এগুলো সম্পর্কে সবাই মোটামুটি অবহিত রয়েছে। যেমন দেখো কৃষি ক্ষেত্র থেকে, যেমন ফসল কাটার পর তোমরা দেখেছো গ্রামে গঞ্জে যে এদের খড়, কাণ্ড, মূল, পাতা, শস্যের খোসা দীর্ঘদিন জমিতে পড়ে থাকলে পচা দুর্গন্ধ বের হয়, আর পরে কিন্তু এগুলোই আবার কিন্তু মাটির উর্বরতাও বাড়ায়, কিন্তু যখন পড়ে রয়েছে সেই সময় কিন্তু এগুলোকে আমরা বর্জ্য হিসাবে গণ্য করি। এছাড়া দেখো মাটিতে যখন উচ্ছিষ্টগুলো পড়ে থাকে সেই সময় আমরা কিন্তু কীটনাশকও ব্যবহার করে থাকি। এছাড়া গৃহপালিত পশুর মল মূত্র সেটাকেও কিন্তু আমরা প্রাথমিক ক্ষেত্রে বর্জ্য পদার্থ বলে গণ্য করে থাকি। তাহলে এগুলো হচ্ছে কি কৃষিজাত বর্জ্য। এরপরে চলে আসি শিল্প বর্জ্য। শিল্পক্ষেত্র থেকে দেখো শিল্পক্ষেত্র, বিভিন্ন রকম শিল্পক্ষেত্র থেকে বিভিন্ন রকম ধরনের আমাদের কি বের হয় না বর্জ্য পদার্থ বের হয়। যেমন কাগজ শিল্প থেকে আলাদা ধরনের বর্জ্য পদার্থ বের হয়, খাদ্য প্রক্রিয়াকরণ বা চিনি শিল্প থেকে, বস্ত্র বা চামড়া শিল্প থেকে। তাহলে বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের বর্জ্য বের হয়। তোমাদের খুব স্বাভাবিকভাবে যদি আমরা বলি প্রত্যেকটা বড় শিল্পকেন্দ্রে বড় বড় মেশিনারিজ ব্যবহার করা হয়, সেগুলো সারাদিন চলে, যাতে গরম হয়ে না যায় তার জন্য সবসময় জল দিতে হয়। এই জলটাকে বলা হয় হট ওয়াটার। তাহলে এই আর এটাকে ভারী জলও বলা হয়। এই জলটা বেরিয়ে যায় ড্রেন দিয়ে সোজা নদীতে, তাহলে এই জলটা কিন্তু দূষিত জল, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের শিল্পজাত বর্জ্য। আর শিল্প কারখানা থেকে বেরিয়ে যায় প্রতিদিন প্রচুর পরিমাণে নোংরা, সেগুলো কোথায় যায়? হয় মাটিতে, আদারওয়াইজ আমরা কি করি সেটাকে চ্যানেলাইজ করে নদীতে পাঠিয়ে দিই। বর্তমানে তো আর নদীকে আমরা নদী বলে ভাবি না, নদীকে আমরা ড্রেন বানিয়ে দিয়েছি, তাই না? চলো, এছাড়া আর কি আছে শিল্পজাত বর্জ্যের সাথে সাথে? যেমন শিল্পজাত বর্জ্যের মধ্যে লৌহ ইস্পাত শিল্প রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, রাসায়নিক শিল্প, সিমেন্ট, খনি শিল্প, এগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ বেরিয়ে আসে। এরপরে চলে আসি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমরা যখনই কোনো রকম হাসপাতাল বা নার্সিং হোম বা যেখানেই যাও না কেন, সেখানে কিন্তু দেখবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এগুলো ডাম্প করে দেওয়া থাকে। বিশেষ করে হাসপাতালে গেলে তো অবশ্যই দেখতে পাবে যে অপারেশন থিয়েটার বা পলি প্যাকেজিং যে রয়েছে বা ব্যবহৃত ইনজেকশন, সিরিজ, স্যালাইন, বোতল, নোংরা ব্যান্ডেজ, রক্ত, পুঁজ ও ওষুধের প্যাকেট, এই সমস্ত কিছু, আরও অনেক কিছু বলার শেষ নেই, এই সমস্ত কিছুগুলো কিন্তু যেখানে সেখানে ফেলে দেওয়া থাকে। কুকুর বা অন্যান্য যে গৃহপালিত পশুগুলো সেগুলো গিয়ে খাওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে ইনফেকশন হয়, তারা যখন মানুষের সংস্পর্শে আসে তাদের ইনফেকশন হয়, সেই মাটিটা দূষিত হয়ে পড়ে, জল দূষিত হয়ে পড়ে, আরও কত কিছু। তাই এটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত বর্জ্যগুলো কিন্তু খুব ভয়ানক। এরপরে চলে আসি আরেকটা বর্জ্য পদার্থ রয়েছে যেটিকে বলছে আধুনিক সংকট বা ইলেকট্রনিক বর্জ্য। চলো একবার দেখে নিই। এই ইলেকট্রনিক বর্জ্যকে আমরা ডিজিটাল যুগের বর্জ্য বোঝাও বলি। যেমন দেখো ইলেকট্রনিক বর্জ্য, যে সমস্ত আমরা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করছি আজকে, ঘড়ি, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, আজকে আমরা ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ঘিরে রয়েছি, তাই না? তাহলে পরে এই সমস্ত উপাদানে একটা লাইফ স্প্যান রয়েছে, মানে একটা নির্দিষ্ট সময় পরে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আজকে মোবাইলই দেখে নাও, এরা এমনভাবে তৈরি করে যে 2 বছর 4 বছর পরে আর এটা ব্যবহারের উপযোগী থাকে না, সফটওয়্যার আপডেট নেয় বা অনেক কিছু কারণের জন্য এই মোবাইলটাকে আমরা আর বেশি দিন ব্যবহার করতে পারি না। তাহলে এগুলো তখন কি হয়? বা ল্যাপটপ, কম্পিউটার বা এই সমস্ত আনুষঙ্গিক যে আমাদের ইলেকট্রনিক যন্ত্রগুলো রয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো নষ্ট হয়ে যায়। তখন আমরা সেগুলো কি করি? যেখানে সেখানে যত্রতত্র আমরা ফেলে দিই, যেমন তেমন ভাবে ফেলে দিই। তাহলে এগুলো কি হয়ে আছে? ইলেকট্রনিক। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে বা যেখানে সেখানে মাটিতে ফেললে পরে কি হবে? সেটা মাটিটাকে দূষিত করবে, জল দূষিত করবে, বায়ু দূষিত করবে। যেমন একটা এক্সাম্পল দিই, তোমাদের মোবাইলগুলো যখন আমরা মাটিতে ফেলে দিই তখন মোবাইলের ভেতরে কিন্তু ব্যাটারি থাকে, আর ব্যাটারি কিন্তু খুব ভয়ানক। সেই ব্যাটারির মধ্যে যখন জল পড়ে, সেই জল ধীরে ধীরে করে মাটির নিচে চলে যায়, আর মাটির যে নিচে যে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, সেই গ্রাউন্ড ওয়াটার বা আমরা যেটাকে পানীয় হিসাবে গ্রহণ করি সেই জলকে কিন্তু দূষিত করে দেয়, তাই না? দেখেছো তাহলে কি ভয়ানক। তো ওর জন্য আমরা যত্রতত্র ইলেকট্রনিক যন্ত্রগুলোকে ফেলবো না। নেক্সট, এবারে চলে আসি আমাদের এই যে
বর্জ্য রয়েছে সেই বর্জ্যকে আমরা না প্রাকৃতিকভাবে বা প্রকৃতিগতভাবে দুটো ভাগেও ভাগ করতে পারি। যেমন কিছু বর্জ্য রয়েছে যেগুলোকে বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলছে, কিছুকে বলছে নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর। তাহলে কিছু রয়েছে যেগুলোকে আমরা কি পচিয়ে ফেলতে পারি, কিন্তু কিছু রয়েছে যেগুলো পচিয়ে ফেলা যায় না, নন বায়োডিগ্রেডেবল। তাহলে পরে একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তাহলে পরে কি হবে না, একটাকে আমরা কিন্তু পচিয়ে ফেলতে পারি। যেমন বাড়িতে আমরা কি করতে পারি, এখন যেমন পৌরসভাগুলোতে কি করা হয় বা বিভিন্ন জায়গাগুলোতে কি করা হয়, দুটো করে ডাস্টবিন রাখা হয়। একটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে আসা সেই সমস্ত উপাদান, যেমন ফসলের খোসা হতে পারে বা বিভিন্ন রকম উচ্ছিষ্ট হতে পারে, ভাত হতে পারে, সেই সমস্ত উপাদানগুলোকে আমরা কি করতে পারি, আমরা মাটিতে ফেলে দিতে পারি। 2-4 দিন পর সেটা কিন্তু জৈব উপাদানে পরিণত হয়ে যাবে বা মাটিতে মিশে সেটা জৈব সারে কনভার্ট হয়ে যাবে। তাহলে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবারে আরেকটা ডাস্টবিন থাকবে যেখানে সেই সমস্ত উপাদানগুলো ফেলতে হবে যেগুলো পচবে না, যেমন প্লাস্টিক হতে পারে, কাঁচ হতে পারে, লোহা হতে পারে, ব্যাটারি হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলোকে কিন্তু আমরা আবার রিইউজ করতে পারি। কিন্তু যদি আমরা কি করি, ভাত ডাল মাছ মাংস সঙ্গে প্লাস্টিক, লোহা, মোবাইল ফোনের ভাঙা টুকরো অংশ, সেগুলোকে যদি আমরা মিক্স আপ করে দিই তাহলে কিন্তু আলাদা করা খুবই মুশকিল। তাই আগে থেকেই বলছে এগুলোকে আলাদা করো। সেখানেই বলছে যে দুটো হতে পারে, একটা হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল যেগুলো পচে যায়, তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো, আপেল কলা এগুলো পচে যাবে, কিন্তু কিছু আছে যেগুলো পচবে না, যেমন প্লাস্টিকের বোতল, টায়ার, টিউব, কাঁচের অংশ, এগুলো কিন্তু পচবে না। চলো এবারে চলে আসি আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে বর্জ্য পদার্থ বলছি, সেই বর্জ্য পদার্থের ক্ষতিকারক প্রভাবগুলো কি, পরিবেশের উপর কিরকম প্রভাব পড়ে। শুধু কি পরিবেশ, মানুষের উপরে পড়ে, একে একে করে দেখবো আমরা পরিবেশের উপরে কি করে পড়ে। দেখো, পরিবেশের উপরে যখন পড়ে তখন মাটিটাকে দূষিত করে, আমরা জল বায়ু দূষিত করে, জল দূষিত করে, কৃষি জমিকে দূষিত করে, তাহলে সব কিছুকেই দূষিত করে। তাহলে আমরা যে অংশ দিয়ে ঘিরে রয়েছি, জল বায়ু মাটি, সব কিছুকে কিন্তু দূষিত করে। শুধু তাই না, তাহলে মাটি দূষণ জৈব বৈচিত্র্য ধ্বংস করছে, জল দূষণ করছে, বায়ু দূষণ করছে, সব কিছুকেই কিন্তু দূষিত করে দিচ্ছে। তাহলে আমি আগেই বলেছি শুধু প্রকৃতিকে দূষিত করে না, মানুষের স্বাস্থ্যকে কিন্তু চরমভাবে দূষিত করে। যেমন দেখো, মানুষের এই যে পারদ, এর ফলে কি হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, এর ফলে যে রোগটা তাকে বলা হয় মিনামিটা রোগ। ক্যাডমিয়ামের ফলে কি হয়, ইটাই, যার ফলে হাড় ও কিডনির ক্ষতি হয়। এরপরে চলে আসি আর্সেনিক, এই আর্সেনিকের ফলে কি হবে, ব্ল্যাকফুট রোগ হবে, চর্মরোগ। ঠিক আছে, পায়ের মধ্যে কালো কালো গোটা গোটা দাগ হবে। আচ্ছা, অ্যাসবেস্টস, এর ফলে কি হয়, ফুসফুসের রোগ হয়। তাহলে দেখো, আমাদের সব কিছুকে কিন্তু প্রভাবিত করছে, ব্রেনকে প্রভাবিত করছে, তাই না, আমাদের এখানে হাড় ও কিডনিকে প্রভাবিত করছে। এছাড়া আর্সেনিকের ফলে চর্মরোগ, স্কিনটাকে প্রভাবিত করছে, ফুসফুসটাকে প্রভাবিত করছে। তাহলে কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ এই দূষণের ফলে কিন্তু প্রভাবিত। তাহলে আমাদের এই বর্জ্যকে খুব ভালোভাবে ব্যবস্থাপনা করাটা কিন্তু খুব দরকার। তাহলে এখানটায় বলে দিয়েছি যে মিনামিটা রোগ, ইটাই, ব্ল্যাকফুট, অ্যাসবেস্টস, তাহলে এই সমস্ত উপাদানগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে, যাতে পরিবেশে না মিলে যায় তার চেষ্টা করতে হবে, নাহলে এই রোগগুলো হবে। আর এখান থেকে প্রতিবার অনেক প্রশ্ন এসে থাকে, তাই এগুলোকে আলাদাভাবে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। নেক্সট চলে আসছি, তাহলে এর থেকে উপায়টা কি, বাঁচার উপায় রয়েছে। বাঁচার উপায় খুব সহজ, 4R, চারটা আর কি কি, একটা হচ্ছে রিডিউস, রিসাইকেল, রিইউজ আর হচ্ছে রিফিউজ। তাহলে একটা হচ্ছে রিডিউস, রিসাইকেল, রিইউজ আর রিফিউজ। এই চারটা করলে পরে কিন্তু আমরা মোটামুটি ভাবে এই বর্জ্যটাকে ব্যবস্থাপনা করতে পারবো। চলো একে একে করে আমরা দেখি। যেমন মনে করো আমরা রিফিউজ, আমরা কোনো রকম প্লাস্টিক বা এই জাতীয় উপাদান ব্যবহার করব না, বা ব্যবহার থেকে চেষ্টা করব যতটা বিরত থাকা যায়, তাহলে পরে তাকে বলছে রিফিউজ। যেমন আমরা নর্থ ইস্ট, যেমন 7 সিস্টার্স যে আছে, মণিপুর, মেঘালয়, মিজোরাম, এই সমস্ত জায়গায় ওরা কিন্তু যখন দোকানে যাবে তুমি কোনো কিছু কিনতে, ওরা কিন্তু প্লাস্টিকের পরিবর্তে ওরা গাছের পাতা ব্যবহার করে।
তোমরা এখানে মোমো খাচ্ছ, তো ওরা প্লাস্টিকের বা পলিথিনের তোমাকে কোনো রকম প্লেট দেয়, কিন্তু ওখানে কিন্তু গাছের পাতা দেয়। আগে কিন্তু আমরা বিয়ে বাড়িতে শাল পাতার থালাতে খেতাম, যেটা কিন্তু বায়োডিগ্রেডেবল, মাটিতে রাখলে পরে সেটা পচে যেত। কিন্তু বর্তমানে আমরা কি ব্যবহার করি? ফোমের, যেটা প্লাস্টিক বলতে পারো, সেটা প্লাস্টিকই, মাটিতে গেলে পরে সেটা কিন্তু আর পচে না। তাহলে এগুলোর থেকে আমরা বিরত থাকতে পারি। আচ্ছা, আমরা কি করতে পারি, তাই না? রিডিউস, আমরা কমাতে পারি। যতটা পরিমাণ আমরা পারবো সেই সমস্ত উপাদানগুলোকে ব্যবহার করব যেগুলো আবার পচে যায়। আমরা বাড়ির থেকে যদি কোনো ব্যাগ নিয়ে যাই, সেটা দিয়ে বাজার করি, তাহলে বারবার করে আমাদের প্লাস্টিক নিতে হবে না, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, সেখান থেকে কমানো যেতে পারে। আমরা প্লাস্টিকের বোতল ব্যবহারের পরিবর্তে আমরা নিজেরাই বাড়িতে একটা স্টিলের বোতল নিয়ে গেলাম জল খাওয়ার জন্য, তাহলে বাজার থেকে কিনতে হবে না। তাহলে এইভাবে কিন্তু আমরা সেটাকে কমাতে পারি ব্যবহার। নেক্সট বলছে রিইউজ, আমরা যদি সেই উপাদানগুলোকে আবার ব্যবহার করি। বর্তমানে আমি দেখেছি যে প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। যে সমস্ত প্লাস্টিকগুলো আমাদের পরিবেশটাকে দূষিত করছে, সেই প্লাস্টিকগুলোকে ব্যবহার করে আবার ওরা কি করছে? নতুন রাস্তা তৈরি করছে। তার মানে আবর্জনাগুলোকে ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরি করার জন্য, আর সেই রাস্তা কিন্তু অনেক বেশি টেকসই পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, আমরা সেই সমস্ত প্লাস্টিক যেগুলোকে আর ব্যবহার করা হয় না, সেগুলোকেও কিন্তু আজকে ব্যবহার করে আবার নতুনভাবে চেয়ার টেবিল তৈরি করা হচ্ছে, ব্রিক্স বা ইট তৈরি করা হচ্ছে। তাহলে এগুলো খুব ভালো একটা উদ্যোগ, আমরা সেগুলোকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করতে পারি। ঠিক আছে? এছাড়া কি আছে? রিসাইকেল, আমরা সেই জিনিসগুলোকে কি আবার পুনরায় ব্যবহার করতে পারি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানটায় যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তারা কি করছে, ওরা বলছে যে বোতলটাকে যেখানে সেখানে ফেলবে না। নিজস্ব কাউন্টার আছে, এটিএম আছে, এই এটিএম মেশিনগুলোর মধ্যে, এটিএম জাস্ট লাইক মেশিনের মধ্যে তোমরা যদি সেই বোতলটাকে, প্লাস্টিকের বোতলটাকে ইউজ করার পরে সেটাকে নষ্ট না করে ওই মেশিনের ভেতরে পুট করে দাও, তাহলে তোমাকে ওরা একটা পয়েন্ট বা একটা কাগজের চিরকুট দেবে। যখন ওগুলো অনেক বেশি হয়ে যাবে, তখন তুমি ওগুলোকে দিয়ে একটা ক্যাশ নিতে পারবে। তার মানে যদি বোতলের পরিবর্তে তোমাকে ক্যাশ দেওয়া হয়, সাপোজ আমার কাছে একটা জলের বোতল আছে, সেই বোতলটাকে আমি যদি দোকানে দিই, আর যদি দোকানদার আমাকে সেটার পরিবর্তে 5 টাকা দেয়, আমি কিন্তু সচরাচর সেটাকে ফেলবো না, আমি ব্যাগের মধ্যেই রেখে দেবো। যখন আমার 10টা 12টা বোতল হয়ে যাবে, আমি পার্টিকুলার কোনো একটা কাউন্টারে গিয়ে দিয়ে আসবো, আমাকে একটা পয়সা দেওয়া হবে। তাহলে এটা করা যেতেই পারে, তাই না? তাহলে আজকে আমরা যে জলের বোতলগুলো 20 টাকা করে নিই, কালকে থেকে সেটার দাম বাড়িয়ে কত করে দিল? 25 টাকা করে দিল। আর বলে দিল যে এই বোতল যখনই দেওয়া হবে তার পরিবর্তে 5 টাকা করে দেওয়া হবে। তাহলে পরে কি হচ্ছে, যে ওই বোতলটার জন্য আমরা 25 টাকা ব্যয় করলাম, কিন্তু আমরা যদি ওটাকে ফেরত দিই, তাহলে 5 টাকা আমাদেরকে আবার ওরা ফেরত দেবে। তাহলে কিন্তু এই রকম উপায় করলে পরে, তাহলে কিন্তু অনেকেই সেই বোতলটা কিন্তু ফেলবে না মাটিতে, বা পড়ে থাকলে অনেকে হয়তো কুড়িয়ে নিয়ে চলে আসবে বাজারে, তাই না? তাহলে পরে এই উপায় অবলম্বন করলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা কমানো যেতে পারে। নেক্সট দেখো, জৈব পদার্থের যে পৃথকীকরণ আমরা আগেই বলেছি, তাহলে আমরা জৈব ভঙ্গুর পদার্থগুলোকে এক জায়গায় করতে পারি, আর জৈব অভঙ্গুর যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে কিন্তু আমরা আরেকটা ব্যাগে করতে পারি। তাহলে কি হবে, অনেক সুবিধা হবে, আমরা সেটাকে ঠিকঠাক করে করতে পারবো। নেক্সট আমরা আরেকটা জিনিসের উপরে একটু নজর দিই, যেমন এখানটা বলেছে আধুনিক নিষ্কাশন পদ্ধতি। অনেক রকম ভাবে এই বর্জ্য পদার্থগুলোকে কি করা যায়, ব্যবস্থাপনা করা যেতে পারে। যেমন স্যানিটারি ল্যান্ডফিলস, ভরাটকরণ। তাহলে এমন কিছু জায়গা যেটা খুব গভীর জায়গা, সেখানে কিন্তু আমরা সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে রেখে দিয়ে আমরা কিন্তু ফিল আপ করতে পারি। ঠিক আছে? তাহলে পরে কি হবে, অনেক দিন পর সেই সমস্ত উপাদানগুলো ওখানটায় পৌঁছে যাবে। এটা একটা করতে পারি, কিন্তু দেখতে হবে সেখানে যাতে এমন কোনো উপাদান না গিয়ে থাকে যেটা পরবর্তীতে জলস্তরকে আবার নষ্ট করে দেয়, যেমন ব্যাটারি। তাহলে ওগুলো কিন্তু ওখানে ফেলানো যাবে না। যেমন কম্পোস্টিং, আমরা কি করতে পারি, জৈব বর্জ্যগুলোকে আলাদাভাবে অল্প গর্ত করেই আমরা মাটিতে রেখে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা কম্পোস্টিং বা সার তৈরি করতে পারি। ঠিক আছে? তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। নেক্সট বলেছে যে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ স্ক্রাবার। তাহলে কিছু যন্ত্র রয়েছে যেগুলো বায়ুমণ্ডল থেকে গ্যাসীয় উপাদান থেকেও কিন্তু দূষিত পদার্থকে অ্যাবজর্ব করে নিতে পারে। ঠিক আছে? তাহলে সেই সমস্ত যন্ত্রগুলোকে আমরা ব্যবহার করতে পারি।
কলকারখানাগুলো অঞ্চলে। একটা পড়াশোনার সাথে সাথে আরেকটা বিষয় বলে দিই, যেমন আমরা এখনই আলোচনা করছিলাম বায়ু দূষণের কথা। তোমরা হয়তো বনতারা সম্পর্কে জানো কিনা জানি না, একটা কৃত্রিমভাবে গড়ে তোলা একটা ফরেস্ট, ঠিক আছে? রিলায়েন্স, জিও, আম্বানি তারা তৈরি করেছে এটা বনতারা। আচ্ছা, এইরকম ফরেস্টগুলো কিন্তু বর্তমানে খুব ফেমাস হচ্ছে, ইন ফিউচারে কিন্তু আরো বেশি ফেমাস হবে। এগুলোকে তোমরা ভাড়া দিতে পারবে। কিরকম কনসেপ্টটাকে বলছে হচ্ছে কার্বন ক্রেডিট। কি বলছে এটাকে? কার্বন ক্রেডিট। কার্বন ক্রেডিট বিষয়টা কি তোমাদের বইয়ে আছে কিনা জানি না, আমি এক্সট্রা নলেজ হিসাবে দিয়ে দিলাম তোমাকে। যেমন যদি তোমার কাছে একটা ফরেস্ট ল্যান্ড থাকে বা এগ্রিকালচারাল ফিল্ড থাকে, তুমি সেটাকে ভাড়াতে দিতে পারবে। কাকে দেবে ভাড়া? দূরে বসে থাকা কোনো একটা কোম্পানিকে। বলছে যে সরকার বলে দিয়েছে বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একটা কোম্পানি যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড বা সামথিং যে দূষিত পদার্থ বের করছে, তার দ্বিগুণ পরিমাণ ওকে অক্সিজেন জেনারেট করতে হবে। কিন্তু শহরাঞ্চলে জায়গাই কোথায় ফরেস্ট তৈরি করার? জায়গা নেই। তখন এরা কি করবে? যেই ফরেস্ট এরিয়া আছে বা এগ্রিকালচারাল ফিল্ড আছে সেগুলোকে ভাড়া নেবে। বুঝতে পেরেছো? তখন বলবে যে আমরা, কথার কথা আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমরা 100 কেজি CO2 উৎপাদন করছি, তাহলে একটা ইন জেনারেল হিসাবে বলছি, তাহলে তাদের কতটা পরিমাণ অক্সিজেন উৎপাদন করতে হবে? তাহলে 200 কেজি, তার ডবল, তাই না? O2 উৎপাদন করতে হবে। তাহলে এটা কোথা থেকে উৎপাদন করবে? না, দেশের মধ্যে থাকা যে কোনো ফরেস্ট এরিয়া, সেই ফরেস্ট এরিয়া থেকে ওরা কি করতে পারে? এই অক্সিজেনটা নিতে পারে। তাহলে এরা কি করবে? এদেরকে পয়সা দেবে। এখান থেকে যে অক্সিজেন বের হবে সেটা কার? এদের। বুঝতে পেরেছো? এটাকে বলছে কার্বন ক্রেডিট। তার মানে যদি তোমাদের ফরেস্ট থাকে বা এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, বিক্রি করবে না, ওটাকে রেখে দাও। কিছুদিনের পরেই যখন কোম্পানিগুলো আসবে তোমাদের গ্রামের মধ্যে, তখন খুঁজবে বড় বড় জায়গা বা এগ্রিকালচারাল ফিল্ড কার কাছে আছে, তখন ওটাকে ভাড়া নেবে। জমি তোমাদেরকে উল্টা ওরা পয়সা দেবে আর বলবে যে তোমরা আরো বেশি ফরেস্ট লাগাও, গাছ লাগাও। ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো বড় ব্যবসা বা কর্মসংস্থানের উপায় হতে পারে। চলো এবারে দেখি আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন কেন এত। দেখো, আমরা যদি নোংরা আবর্জনার মধ্যে থাকি কি হবে? রোগ হবে প্রচুর পরিমাণে। তো রোগ প্রতিরোধ করার জন্য দরকার সম্পদ সৃষ্টি। আমরা বর্জ্য থেকে কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন বা সার উৎপাদন করতে পারি। তার জন্য আমাদের বর্জ্য ব্যবস্থাপনা দরকার। বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তুতন্ত্র রক্ষা পাবে, নাহলে বাস্তুতন্ত্র তো নষ্ট হয়ে যাবে, তাই না? এছাড়া কি আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমরা যদি খুব বেশি পরিমাণে প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করি, যদি কয়লা খুব বেশি বা পেট্রোল খুব বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে তো একদিন আর এগুলো কিছুই থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে? কম কম করে ব্যবহার করতে হবে। ঠিক আছে? চলো এবারে চলে আসি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা। দেখো, শিক্ষার্থী এমন একটা পরিবেশের অংশ যারা ভবিষ্যতের পিলার বলা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরাই কিন্তু ভবিষ্যতে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, পলিটিশিয়ান এরাই হবে। তাই তারা যদি ছাত্রাবস্থাতেই এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বুঝতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাই না? তাহলে কি করতে পারে? আমাদের প্লাস্টিকের পরিবর্তে আমরা কাগজ বা চটের ব্যাগ ব্যবহার করতে পারি। অপ্রয়োজনীয় মোড়ক বা প্যাকেটগুলোকে আমরা বন্ধ করতে পারি। নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে পারি। সমাজে সচেতনতা বাড়াতে পারি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ছাত্রদের দায়িত্ব। এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে একটা স্থানীয় জায়গা যেখানে বর্জ্য দূষণের পরিমাণটা বেড়ে গেছে, সেই ব্যবস্থাটাকে বলেছে। একটা উদাহরণ দিয়েছে ভাগীরথী হুগলি নদীর। কি বলেছে দেখো, এই নদীর ধারে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ কলকারখানা, আর সেই কলকারখানা থেকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে নোংরা জল সেখানে কিন্তু গিয়ে মিশে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? সেই নদীর মধ্যে দেখো অনেক সময় পয়ঃ প্রণালী বা পায়খানার যে চ্যানেলটা সেটাও কিন্তু নদীর সঙ্গে মিক্সড হয়ে যায়। তাহলে পরে এই ইলিশ মাছের সংখ্যা কমে যাচ্ছে বা নদী নষ্ট হয়ে যাচ্ছে, জলের কোয়ালিটি কমে যাচ্ছে, জলের মধ্যে থাকা জীবগুলো সেগুলো মারা যাচ্ছে।
আর আদতে সেই নদীর জলই কিন্তু আমরা আবার ঘুরে ফিরে ব্যবহার করি শহরাঞ্চলে, তাহলে ঘুরে ফিরে আমাদের শরীরের ক্ষতি হচ্ছে। নেক্সট বলছে যে তাহলে এটাকে প্রতিকার কি করে করা যায়। একটা বর্তমানে প্রজেক্ট চলছে, তাকে বলা হয় নমামি গঙ্গে, গঙ্গা নদীকে পরিষ্কার করার জন্য একটা বিশাল বড় প্রজেক্ট চলছে। তাহলে সেই রকম আমরা প্রজেক্ট এখানেও নিয়ে আসতে পারি। এছাড়া চলছে 2014 সালে 22,000 কোটি টাকা 20,000 কোটি টাকা কিন্তু ব্যয় করে এই গঙ্গাকে পরিষ্কার করা হচ্ছে। আর যেহেতু গঙ্গারই একটা পার্ট, তো সেহেতু এটাও কিন্তু পরিষ্কারের পরিকল্পনাগুলো চলছে। নেক্সট দেখো, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বর্জ্য সম্পর্কে। বর্জ্য কি, কত প্রকার, প্রাকৃতিকভাবে বা প্রকৃতিগতভাবে বর্জ্যকে কয়ভাবে ভাগ করা যায়, কিভাবে তার প্রতিকার সম্ভব, এই সমস্ত কিছুগুলো আমরা শুনলাম। এখন পরীক্ষার জন্য দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। আর বলে দিই তোমাদের, এই প্রশ্নগুলোই আসবে, এর বাইরে এই প্রশ্নই নেই। ঠিক আছে, ভালো করে দেখো, 2026-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও, বর্জ্য পদার্থ কাকে বলে, কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্য কি, জৈব বর্জ্য কাকে বলা হয়, বলতে কি বোঝো, ই বর্জ্য বা ই ওয়েস্ট বলেছি, তার দুটো উদাহরণ দাও, বিপজ্জনক বর্জ্য বা হ্যাজার্ডুয়াস ওয়েস্ট কি, যেগুলো ক্ষতিকারক বর্জ্য, এগুলো প্রশ্ন আসতে পারে। এছাড়া যেগুলো লং প্রশ্ন, যেমন বর্জ্যের প্রকারভেদ ব্যাখ্যা করো, কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের উদাহরণ দাও, গৃহস্থালী বর্জ্যের উৎস ও প্রকারগুলি আলোচনা করো, শিল্প বর্জ্য কি, ধাতব ও রাসায়নিক শিল্পের বর্জ্য সম্পর্কে লেখো, ই বর্জ্য কেন আধুনিক যুগের একটি বড় সমস্যা, এর উৎস ও ক্ষতিকারক প্রভাব আলোচনা করো, বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার ভূমিকা ব্যাখ্যা করো। এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরের থেকে প্রশ্ন আসার সুযোগটা বা সম্ভাবনা খুবই কম। তাই তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, বাড়িতে খুব ভালো করে অ্যান্সার লেখো, তোমরা কমেন্টে তোমরা ছবি তুলে সেগুলো পাঠাতেও পারো, আমি চেক করে দেবো। আর যদি এছাড়াও কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এটাও জানাবে যে কেমন লাগলো আর কোন চ্যাপ্টার নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও বানাবো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। চলো তাহলে আজকে আমরা আলোচনা করলাম বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে, বর্জ্য সম্পর্কে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা জিনিস মনে রাখবে, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। যেখানে বুঝতে পারবে না আবার রিপিট করে দেখো, বারবার দেখো, তাহলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটি থেকে কোনো প্রশ্ন আর বাদ যাবে না। খুব ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, আর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।